ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী। আজ আমরা একটা নতুন পর্ব শিখব। সেই পর্বে যে আলোচনাটা হবে, আলোচনাটা মন দিয়ে সবাই দেখবে। এবখানে এবং এখানে আমি যা তোমাদের শেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে কিন্তু তোমরা লিখে নেবে। আজ আমি তোমাদের শেখাবো নির্দিষ্ট সমাকলের যে থিওরি রয়েছে এবং এখানকার অঙ্ক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এই নির্দিষ্ট সমাকল জিনিসটা কি? আগে সেটুকু আমরা একটু বুঝে নিই। দেখো, নির্দিষ্ট সমাকল আমরা ১ম এই যখন সমকল শুরু করেছিলাম, তখন কিন্তু বুঝিয়েছিলাম যে সমকল মানে সমকলের সাহায্যে কোনো একটা কার্ভের ক্ষেত্রফল বের করতে হয়। মনে করো এইরকম একটা কার্ভ রয়েছে। এরকম একটা কার্ভ রয়েছে। ঠিক আছে? এই কার্ভটির এই জায়গা থেকে এই পর্যন্ত তোমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই জায়গাটা থেকে যে বিন্দুটা রয়েছে তাকে আমরা A নাম দিলাম, আর এই জায়গাটিতে যে বিন্দুটা আছে তাকে আমরা B নাম দিলাম। এখন এই জায়গাটার ক্ষেত্রফল যদি বের করতে হয়, আমি যদি টোটাল এখান থেকে এই পর্যন্ত জায়গা নিয়ে নিই, তার থেকে যদি এইটুকু জায়গা বাদ দিয়ে দিই, তবেই কিন্তু এই জায়গাটা পাওয়া যায়। কি, তাই তো? তাহলে আমাদের নির্দিষ্ট সমাকলে যে ইন্টিগ্রেশন করব আমরা, ধরো ইন্টিগ্রেশন করলাম A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত, মনে করো এই ফাংশনটা রয়েছে x² dx। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি হয়? x³/3। এখানে হয় থার্ড ব্র্যাকেট দিতে হবে, নইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এইটাকে বলা হয় লোয়ার লিমিট আর এইটাকে বলা হয় আপার লিমিট। লিমিট দুটো বসাতে হবে এখন আমাদের। এই নির্দিষ্ট সমকালে কোনো সি এর প্রয়োজন হয় না। কেন সি এর প্রয়োজন হয় না? দেখো, তোমাকে তো বাউন্ডারি দিয়ে দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত যেতে হবে। এর বেশি তুমি যেতে পারবে না। অর্থাৎ অতিরিক্ত কিছু আসার সম্ভাবনা এখানে নেই। সেজন্য সি এর কিন্তু প্রয়োজন এখানে আমাদের একদমই নেই। তাহলে এই যে লিমিট আমরা লিখলাম, ১ম আপার লিমিট লিখলাম যেটা হলো b³/3। সেখান থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করে দিলাম a³/3। লোয়ার লিমিটটা কেন বিয়োগ করলাম? এই কনসেপ্টটাই বুঝতে হবে তোমাকে। এই যে ১ম আপার লিমিট পর্যন্ত আমরা নিলাম একদম বাউন্ডারি পর্যন্ত, সেখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম। তবেই তো এইটুকু পড়ে থাকে। তাহলে মনে রাখতে হবে কি? ১ম এ আপার লিমিট বসাতে হবে, তার থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করতে হবে। এই সিম্পল কনসেপ্টটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে। এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে যে মান নির্ণয় করো সেগুলো নেই। এম দিয়ে একটা অঙ্ক আছে, সেগুলো কিছুই নেই। পার্টিকুলার কয়েকটা অঙ্ক যেমন তোমাদের এখানে রয়েছে, সেই পার্টিকুলার অঙ্কগুলোই আমরা শিখব এবং সেগুলো কিন্তু মনোযোগ সহকারে শিখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবেই। ওকে? তাহলে আমরা যেকোনো একটা অপেক্ষক যদি পাই, সেই অপেক্ষকের ১ম করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার পর আমরা সেখানে শুধুমাত্র লিমিট বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে, লিমিট বসানোর সময় থার্ড ব্র্যাকেট নইলে ফার্স্ট ব্র্যাকেট তোমাকে ইউজ করতে হবে কিন্তু। তারপর আপার লিমিট বসাতে হবে, মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে। চলো, ১ম যে প্রশ্নটা থেকে স্টার্টিং হবে, তোমাদের বই ২৪৪ নম্বর পেজ ১ থেকে ৪ দাগ পর্যন্ত, এগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, ওগুলো করবে না। ৫ নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। এই টাইপের অঙ্কই তোমাদের থাকবে। বাদবাকি টোটালটাই সিলেবাস থেকে এবার তুলে দেওয়া হয়েছে। এই জায়গায় কি রয়েছে? 0 থেকে 1 dx/√x+1 -√x। এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে করতে পারি? সেটাই তো প্রশ্ন। যদি কোনো সময় এরকম করণী তোমরা দেখো, তাহলে করণীটাকে নিরাসন করতে হবে, আর কিচ্ছু না। কি করব? করণী নিরাসন করব। তাহলে এই করণী যদি আমরা নিরাসন করি, এই যে রইল 0 থেকে 1, এর অনুবন্ধী রাশিমালা দিয়ে উপরে গুণ করলাম √x+1 +√x। আর নিরাসন করলে আমরা কি জানি? নিচে সর্বদা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। কারণ অনুবন্ধী রাশিমালা যখন আমরা নিচে গুণ করব, ভাই আমি এই কথাটা বলেছি, √3 - 1 রয়েছে। এটার যদি করণী নিরাসন করি, উপরে √3 + 1 বসালাম, নিচেও √3 + 1 বসালাম, আরেকটা √3 - 1 রয়েছে। a + b * a - b মানে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। করণী নিরসন করলে সর্বদাই কিন্তু ওটা হয়। তাহলে a স্কোয়ার করলে x + 1, তার মাইনাস করলে b স্কোয়ার, সেটা হয় শুধুমাত্র x। ক্লিয়ার কথাটা? যে কথাটা আমি বললাম, এটা কি পরিষ্কার হলো? একদম সিম্পল জিনিস কিন্তু, শুধুমাত্র করণী নিরসন করেছি। তাহলে এই x এবং x যদি আমরা কেটে দিই, এই জায়গা পড়ে রইল 0 থেকে 1, x + 1 তার হোল টু দি পাওয়ার 3/2, আর এই জায়গায় dx লিখে দিলাম। নিচে রয়েছে শুধুমাত্র 1, নিচের 1 না লিখলেও চলে। মাইনাস এখানে রয়েছে আবার সেম, মাইনাস নয় প্লাস, 0 থেকে 1 x টু দি পাওয়ার 1/2, সরি এখানে রুট ছিল তাহলে 3/2 কেন লিখলাম আমরা? রুট ছিল তো, রুট থাকলে তো সেটা 1/2 হয়।
1/2 এটাও হলো 1/2 আর এখানে রইল আমাদের dx। ক্লিয়ার? এখন এই রাশিমালাটার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ভুল করে আমি 3/2 লিখে ফেলেছিলাম। রুট ওভার যদি কোনো একটা ফাংশনের মাথায় থাকে রুট ওভার অফ x প্লাস 1 তাহলে বুঝতে হয় এটা x প্লাস 1 তার মাথায় 1/2 রয়েছে। ওকে? তাহলে এর যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হয়? পাওয়ারে যে সংখ্যাটা রয়েছে সেখানে আরো ১ যোগ করতে হয়। হাফের সঙ্গে ১ যোগ করলে হয় 3/2 ওই সংখ্যাটাই কিন্তু নিচে বসিয়ে দিতে হয়। আর কি বলেছি? থার্ড ব্র্যাকেট দেব, লিমিট 0 থেকে 1 বসাবো। পরিষ্কার কথাটা? সেম ভাবে এই জায়গায় আমাদের রয়েছে x টু দি পাওয়ার হাফ এর সঙ্গে যদি ১ যোগ করি হাফ প্লাস 1 মানে 3/2 নিচেও 3/2 লিখলাম আর লিমিট বসিয়ে দিলাম 0 থেকে ১। পরিষ্কার পুরো কথাটা? তাহলে এখন এক, এক করে লিমিট বসাবো। x এর জায়গায় যদি ১ বসাই, ১ বসালে এখানে কত হয়? ২ তার মাথায় রয়েছে 3/2 আর এই 3/2 যদি আমরা ঘুরিয়ে লিখি সেটা 2/3 হয়ে যায়। মাইনাস এই যে আপার লিমিট কিন্তু বসিয়েছি, এবার লোয়ার লিমিট বসাবো। মাইনাস 0 যদি এই জায়গায় বসিয়ে দিই, 0 বসিয়ে দিলে থাকে ১, ১ এর মাথায় কিছু বসালে ১ ই থাকে। আর এই 2/3 উল্টে গেলে হয় কত? 3/2 উল্টে গেলে হয় 2/3। তাহলে ১ম রাশিমালার অঙ্কটা কিন্তু শেষ হলো। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখব, দ্বিতীয়টা কি রয়েছে ভালো করে দেখবে কিন্তু। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা x এর জায়গায় ১ বসিয়ে দিই তাহলে ১ হয়। নিচে রয়েছে 3/2, 3/2 উল্টে গেলে 2/3 হয়। 0 যদি বসিয়ে দিই তাহলে কোনো কিছুই এখানে থাকে না। সুতরাং তোমরা যদি -0 লেখো লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি এই রাশিমালা এবং এই রাশিমালা দুটো কি হলো? কেটে গেল। তাহলে পড়ে রয়েছে শুধুমাত্র এইটুকু। তাহলে ওইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার এই জায়গায় কি পড়ে রইল? অ্যান্সারটা একটু দেখে নেবে। অ্যান্সার কি পড়ে রইল? একটু মুছে দিই এটা। দেখো অ্যান্সার পড়ে রইল আমাদের কত? ২ ইনটু 2 টু দি পাওয়ার 3/2 3/2 আর নিচে রয়েছে শুধুমাত্র ৩। তাহলে এইভাবে যদি রাখো কোনো অসুবিধা নেই। অথবা এই যে নিচে যদি হাফ থাকে সেটাকে বোঝায় √2 এটাকে কি বোঝায়? √2 √2 তার কিউব করলে হয় 2√2 সামনে একটা 2 ছিল আর 2√2 আমরা লিখলাম নিচে রইল 3 তাহলে অ্যান্সার হলো 4√2/3 এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার তো? তাহলে এই হলো আমাদের ১ম যে পাশের এক দাগ ছিল সেটা। আমি একটু অ্যান্সার মিলিয়ে দেখব তোমাদের অ্যান্সারটা ঠিক আছে নাকি? ৫ এর এক দাগে যে অ্যান্সারটা মিলেছে একদম সঠিক আছে। তাহলে অঙ্কটা সবাই টুকে নেবে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় রিপিট করে দেখো। ১ম অঙ্ক যদি বুঝতে পারো তাহলে কিন্তু চ্যাপ্টারের সমস্ত অঙ্কই তোমাদের কাছে ইজি মনে হবে। সুতরাং এখানে কনসেনট্রেশন দেবে। কনসেনট্রেশন ছাড়া কিন্তু এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। টোটাল জীবনটাই কিন্তু একটা ফোকাস। এগিয়ে যাব পরবর্তী যে প্রশ্নটা রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন যেটা এখানে রয়েছে ৫ এর ২ দাগ। আগের অঙ্কটার মতন এই অঙ্কটা হুবহু আমাদের টার্গেট থাকবে ইন্টিগ্রেশন করা তারপর লিমিট বসানো। তাহলে এটাকে সুন্দরভাবে আমি একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। ১ থেকে রয়েছে ৪ এই জায়গায় রইল dx আর x√x রয়েছে। x√x মানে কি x ইনটু x টু দি পাওয়ার হাফ লেখা যায়। √x মানে এটা লেখা যাবে। তাহলে এই জায়গাও রইল ১ থেকে ৪ এক্স আর ইনটু এক্স টু দি পাওয়ার হাফ এটা মানে কি? এটা মানে লেখা যায় কিন্তু এক্স টু দি পাওয়ার 3/2 প্রশ্ন হতে পারে কেন এটা লেখা যাবে স্যার? এখানে এক্স রয়েছে মানে এক্স এর পাওয়ার ১ আছে। আর এখানে রয়েছে 1/2 দুটো যদি যোগ করি তাহলে হয় 3/2 তাই লিখেছি। এবার পাওয়ার যদি উপরে না নিই তাহলে কিন্তু তাকে ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে এটাকে যদি উপরে উঠিয়ে দিই তাহলে সেটা কিন্তু লেখা যাবে ১ থেকে ৪ এক্স টু দি পাওয়ার -3/2 সাইডে রইল শুধুমাত্র ডিএক্স। ক্লিয়ার? তাহলে এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি পড়ে থাকে? ইন্টিগ্রেশন করলে পড়ে থাকবে দেখো এই জায়গায় যে সংখ্যা রয়েছে তার সঙ্গে আরো ১ যুক্ত করব আমরা। তাহলে যুক্ত করে দিই যে x টু দি পাওয়ার -3/2 তার সঙ্গে প্লাস ১ এইটা প্রয়োজনে সাইডে আগে রাফ করে নেবে। সেটা রাফ করে নিয়ে ওখানে তোমরা কিন্তু বসাতে পারো। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যদি সাইডে রাফ করি -3/2 প্লাস ১ করলে ২ লসাগু হবে -৩ প্লাস ২ তার মানে -১/২ হবে। তাহলে x টু দি পাওয়ার -3/2 প্লাস ১ মাথায় যেটা উৎপন্ন হয় সেটাই আবার নিচে লিখতে হয়। এই যে লিখলাম। থার্ড ব্র্যাকেটে আটকে দিলাম। লিমিট রয়েছে ১ থেকে ৪। ১ থেকে ৪। তাহলে এই জায়গায় এক, এক করে লিখছি। এটাকে লেখা যায় x টু দি পাওয়ার -১/২ আর এখানে রয়েছে -১/২ মাইনাসটা এখানে উঠে গেল আর ২ টা লাফ দিয়ে উপরে উঠে গেল। সেখানে রয়েছে ১ থেকে ৪। পরিষ্কার? তাহলে এখন -২
কোনো কিছুর সংখ্যার মাথায় যদি নেগেটিভ থাকে সেটা কিন্তু নিচে চলে আসে। আর এই জায়গায় পাওয়ারে হাফ মানে রুট কিন্তু। তাহলে এটা নিচে চলে এলো আর রুট এক্স হলো। এই যে আমাদের রয়েছে ১ থেকে ৪। এইবার আমরা লিমিট বসাবো। আগে একটু সুন্দর করে সাজিয়ে নেবে। নইলে হঠাৎ করেই যদি ভ্যালুটা বসিয়ে দাও দেখবে তোমরা আর অ্যান্সার ক্যালকুলেশন করতে পারছ না কিন্তু। আগে একটু সাজিয়ে নেবে। পরিষ্কার কথাটা? তাহলে ৪ যদি এই জায়গায় বসিয়ে দিই আমি, ৪ বসিয়ে দিলে ৪ এর রুট করলে হয় ২, একটা মাইনাস বসাতে হয়, এখানে একটা মাইনাস রয়েছে। x এর জায়গায় যদি ১ বসাই তাহলে শুধুমাত্র উপরে ২ আর নিচের ১ আমি লিখলাম না। তাহলে এইটা দিয়ে একে কাটলে হয় কত? -1 আর এখানে রয়েছে +2। তাহলে অ্যান্সার হলো শুধুমাত্র 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এটাই ছিল ৫ এর ২ নম্বর কোয়েশ্চেন। সবার কাছে কি পরিষ্কার হলো? জিনিসটাকে আত্মস্থ করো আগে। যদি মনে হচ্ছে জটিল হয়ে যাচ্ছে আমাকে বলতে হবে। সহজ করার দায়িত্বটা তো আমার। তোমরা শুধু দেখবে এবং শিখবে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখে নেব। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, এই জাতীয় অঙ্ক দেখলে হঠাৎ করেই কিন্তু ইন্টিগ্রেশন এর করা যাবে না। টার্গেট রাখতে হবে যে এমন কি আছে যেটা করলে আমরা সহজভাবে ওর কাছে পৌঁছাতে পারি। আমি দেখলাম এটা যদি ডিস্ট্রিবিউটিভ করে দিই তাহলে খুব সহজে অ্যান্সারের কাছে আমরা পৌঁছাতে পারবো। কেন? এই জায়গায় 0 থেকে ১ রইলো। এইটার নিচে এই দুটো লিখছি। x/x² + 1 সাইডে রইল dx। প্লাস এই জায়গায় 1 রয়েছে তাই আমরা লিখলাম dx/x² + 1। পরিষ্কার? তাহলে এখন ১ম যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটার দিকে যদি আমরা তাকাই, x² এর ডেরিভেটিভ করলে হয় 2x। এখানে আছে শুধুমাত্র x। তাহলে আমি একটা কাজ করি, এখানে একটা জোর করে ২ বসাই, সামনে একটা 1/2 বসাই, ব্যালেন্স হয়ে গেল। তাহলে বলতে পারি নিচের ডেরিভেটিভ উপরে রয়েছে। আর নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে log অফ নিচের সংখ্যা লেখা যাবে। তাহলে এটার ইন্টিগ্রেশনের কাহিনী শেষ। আর এটা তো ডাইরেক্ট ফর্মুলা লেখা আছে। কিসের ফর্মুলা? tan ইনভার্স x এর। ক্লিয়ার কথাটা? তাহলে এটাকে লেখার চেষ্টা করছি দেখো এই যে 1/2 রইলো। আর এটা হলো কি log অফ x² + 1 হলো। আর এর লিমিট বসাতে হবে কত? লিমিটের কথা ভুললে চলবে না ভাই। 0 থেকে ১ এই হলো লিমিট। আর এটা কিসের ফর্মুলা? এটা হলো tan ইনভার্স x তার ফর্মুলা। এখানেও রয়েছে 0 থেকে ১। পরিষ্কার? তাহলে এক, এক করে এখন লিমিটটাকে আমরা হিসাব করার চেষ্টা করি যে লিমিটে রয়েছে কি? লিমিটে কি আছে একটু দেখার চেষ্টা করি। এই যে রইলো আমাদের 1/2। ও বাবা জীবন ওই জায়গা থেকে যাক। ওকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এই যে x এর জায়গায় যদি 1 বসাই, 1 এর স্কোয়ার করলে 1 হয়। 1 + 1 করলে 2 হয়। তাহলে ফার্স্ট পড়ে রয়েছে কি? log 2। খুব স্লো ভাবে বলছি দেখবে। একটা মাইনাস বসাতে হয়, বসালাম। x এর জায়গায় যদি 0 বসাই, 0 বসালে এটুকু মারা যায় শুধু 1 থাকে। আর log 1 এর মান 0 হয়। কমপ্লিট। এর কাছে চলে এলাম। x এর জায়গায় 1 বসালে tan ইনভার্স 1 থাকে। এবার নিজেকে প্রশ্ন করো তো tan ইনভার্স 1 কত ডিগ্রির মান? tan ইনভার্স 1 কিন্তু ৪৫ ডিগ্রির মান। তাই এটাকে আমরা ১ম লিখলাম। যদি মনে হয় যে এভাবে লিখে নেবে একটা লাইন লিখে নাও, কোনো আপত্তি নেই। tan ইনভার্স 1 মাইনাস 0 যখন বসাবো tan ইনভার্স 0। ১ম করছো তো একটু বসিয়ে নেবে। যখন একটু এক্সপার্ট হয়ে যাবে তখন একবারে অ্যান্সার লিখে দেবে। তাহলে এই যে পড়ে রইল 1/2 শুধুমাত্র log 2 কমপ্লিট। আর এই জায়গা পড়ে রয়েছে কি tan ইনভার্স 1। নিজেকে প্রশ্ন করে দেখলাম tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 আর tan ইনভার্স 0 মানে 0। তাহলে ও মারা গেল। তাহলে এইটুকুই হয়ে গেল আমাদের অ্যান্সার। এত সিম্পল। বোঝা গেছে? এতটাই কিন্তু সহজ এবং সরল। জিনিসটা কি বুঝতে পেরেছো তোমরা? যদি বুঝে গিয়ে থাকো তাহলে পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা সবাই বের করো। সেই অঙ্কটা আমরা এখন করব কিন্তু। যখন কোনো কিছু তোমার মনে হচ্ছে তুমি আরেকবার রিপিট করে দেখা উচিত তখন তুমি সেটা ব্যাকে যাবে এবং সেটা নিজে কিন্তু দেখে আবার অঙ্ক করার চেষ্টা করবে। পরিষ্কার? ৬ এর ২ নম্বর কোয়েশ্চেনটা তো সোজাসুজি দেখা যাচ্ছে। ডিস্ট্রিবিউটিভ যদি করে দেই তাহলে সহজেই হয়ে যাবে। ১ থেকে ২ x³ দিয়ে একে ভাগ করলে x/x³ প্লাস x³ দিয়ে একে ভাগ করলে 1/x³। সাইডে রইল শুধুমাত্র dx। বোঝা গেছে? একটু জটিল জিনিসটাকে সহজ করে নিলাম। এবার একটু কাটাকাটি করব ১ থেকে ২। এটা কাটলে হয় 1/x² আর এটা শুধুমাত্র 1/x³ রয়েছে, dx রয়েছে। এবার এটাকে উপরে তুলতে হবে। ইন্টিগ্রেশন করতে হলে নিচে কিছু রাখা যাবে না। উপরে তুলতে হবে। উপরে না তুললে কিন্তু সেটা সমাধান তোমরা করতে পারবে না।
তাহলে উপরে যদি এটা তুলে দিই তাহলে কি পড়ে থাকে একটু দেখে নেবে। এই যে আমাদের রইলো ১ থেকে ২, এটা x⁻², আর এটা x⁻³ এইবার করব কিন্তু আমরা ইন্টিগ্রেশন। এবার যদি এর ইন্টিগ্রেশন করি আমরা, দেখো তো কি হয় ঘটনাটা। এই জায়গা রইল x⁻² প্লাস ১। মাথায় যেটা থাকে ওটাই এবার নিচে বসাতে হয়। -২ প্লাস ১ মানে -১। কমপ্লিট কথাটা। সেম ভাবে এখানে x⁻³ প্লাস ১, মাথায় যেটা থাকে সেটাই নিচে বসাতে হয়। এই যে আমাদের লিমিট বাবা জীবনকে বসিয়ে দিলাম ১ থেকে ২। এবার ভালো করে দেখবে, আমি একটু সরে দাঁড়াচ্ছি, একটু দেখে নেবে। হিসাব করব, তারপরে গিয়ে লিমিট বসাবো। জটিল অবস্থায় কখনোই লিমিট বসাবো না। জটিল অবস্থায় যদি লিমিট বসিয়েছি তাহলে কিন্তু আর আমরা সেই অঙ্ক নিয়ে এগোতে পারব না। পরিষ্কার? তাহলে দেখো তো এই জায়গায় রয়েছে -২ প্লাস ১ মানে এখানে থেকে -১। আর x এর পরে -১ মানে কি 1/x। তাহলে আমি এটাকে সুন্দর করে লিখছি, একটু দেখবে। প্রথম একটা মাইনাস ছিল, এই যে এই মাইনাসটা। আর এটা হলো x⁻1 মানে কি 1/x। এই জায়গায় -২ রয়েছে, তাহলে এই যে লিখলাম। আর থাকছে -২, x⁻2 মানে 1/x²। এই যে চলে এলো, এবার লিমিট রয়েছে ১ থেকে ২। একটু সরে দাঁড়াচ্ছি, একটু দেখে নেবে। পরিষ্কার হলো? এইবার আমি x এর জায়গায় আপার লিমিট বসাবো, মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো। তাহলে বসাই x এর জায়গায় আপার লিমিট, x এর জায়গায় যদি আপার লিমিট বসাই ২ বসালে -১/২, ২ যদি এই জায়গায় বসাই তাহলে এই জায়গায় ২ এর স্কোয়ার ৪ আর ৪ দুগুণ হয় ৮। খেয়াল করবে কি করলাম, ২ বসালাম, ২ বসালে ২ এর স্কোয়ার ৪, ৪ দুগুণ ৮। এইবার বসাতে হয় একটা মাইনাস, আমি দেখতে পাচ্ছি দু জায়গায় মাইনাস রয়েছে তাই পুরোটাই হয়ে যাবে প্লাস। ১ যদি বসাই তাহলে এখানে হবে ১, ১ যদি এখানে বসাই তাহলে এখানে হবে 1/২। ক্লিয়ার? তাহলে এইবার এই হাফ আর এই হাফ আমি কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে 1 মাইনাস 1/8। তাহলে এটা হবে শুধুমাত্র 7/8। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখে নেবে। অনেক কিন্তু ধীর গতিতে আমি তোমাদের বলছি, জিনিসটা শুধু বোঝানোর জন্য কিন্তু। একদম সিম্পল ভাবে আমি এগোনোর চেষ্টা করব। কোনো জটিলতা তো এখানে নেই। তোমাদের শুধুমাত্র বুঝতে হবে। বুঝতে পারলেই কিন্তু হবে। চলে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, দেখো। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কি রয়েছে? 0 থেকে π/2 sin x sin 2x। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এটাই তো প্রশ্ন। যে অঙ্কটা কিভাবে করা যেতে পারে? দেখো। আমাদের এই জায়গায় রয়েছে 0 থেকে π/2। আমরা জানি যদি সাইন বা কজ গুণ সম্পর্কে থাকে তার সামনে একটা ২ এর প্রয়োজন হয়। কারণ 2 sin a sin b, এটা মানে লেখা যাবে cos of a minus b minus cos of a plus b। তাহলে এখানে একটা ২ এর প্রয়োজন হবে। তাই আমি এই যে একটা জোর করে ২ দিলাম। আর বড় সংখ্যা সর্বদা সামনে লিখবে। sin 2x into sin x into dx। এই ২ টা অতিরিক্ত দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য এই যে সামনে হাফ দিয়ে দিলাম। এবার এটাকে কি করব? ফর্মুলা লিখব। তাহলে ফর্মুলা লেখার জন্য এই যে 1/2 রয়েছে, আর এটাকে ফর্মুলা লিখছি আমি, দেখবে 2 sin a sin b মানে cos of a minus b, 2x minus x মানে শুধুমাত্র x, মাইনাস cos of a plus b মানে 3x। আর এই যে রইল আমার dx। পরিষ্কার কথাটা? ফর্মুলা লিখেছি। এবার এটাকে করে দেবো ইন্টিগ্রেশন। তাহলে 1/2 পড়ে রইল। এটার ইন্টিগ্রেশন করলে sin x হয়, cos x এর ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? sin 3x আর 3x এর ডেরিভেটিভ হয় 3। আর লিমিট রয়েছে আমাদের 0 থেকে π/2। তাহলে এই যে 0 থেকে π/2। পরিষ্কার তো? তাহলে এবার প্রথম আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো। 1/2 থেকে যাক। আপার লিমিট বসাচ্ছি sin π/2, একটু ভেঙেই লিখছি। মাইনাস sin 3π/2 বাই এখানে 3 রয়েছে। মাইনাস 0 যখন বসাচ্ছি এখানে পড়ে রইল sin 0। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখানে রইল আবার সেই sin 0/3। sin 0 মানে 0, তাহলে ওইটুকু কিন্তু আর আমার কাজে লাগছে না। এখান থেকে কাজে লাগবে আমাদের। sin π/2 তার মান কত? sin π/2 মানে হচ্ছে 1, তাই এখানে 1 থেকে গেল। sin 3π/2 একটু খেয়াল করবে, sin 3π/2 তাহলে এই যে ১ টা ২ টো ৩ টে π/2। ৩ টে π/2, ৩ বিজোড় সংখ্যা। ৩ যদি বিজোড় সংখ্যা হয় তাহলে cos বসে আর 0 বসলো।
যেহেতু এটা 3rd কোয়াড্র্যান্ট আর 4th কোয়াড্র্যান্টের মাঝে রয়েছে, ওই জায়গায় সাইন হয় নেগেটিভ, তাই নেগেটিভ, নেগেটিভে পজিটিভ হয়ে গেল। আর নিচে রয়েছে শুধুমাত্র 3, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। এখন cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1, তাহলে এই জায়গায় পড়ে রয়েছে 1/3, তাহলে এই সাইডে বাকিটুকু আমি লেখার চেষ্টা করছি, একটু দেখবে। এই যে বাকিটুকু লিখছি। ১ম এ রয়েছে কত? 1/2, তারপরে রয়েছে 1, আর ওইটা cos 0 এর মান 1, তাহলে 1/3 এটা রয়েছে। তাহলে আমাদের ৩ অক্ষে ৩ আর একে ৪, ৪ বাই এই জায়গায় রয়েছে ২ গুণ ৩, ২ দিয়ে ৪ কে কাটলে ২ হয়, তাহলে অ্যান্সার হলো ২/৩। এটাই আমাদের ৭ দাগের উত্তর হলো। আমি একটু উত্তর মিলিয়ে দেখব, ততক্ষণ তোমরা লিখে নাও। ৭ দাগের উত্তর, ৭ দাগের একদম সঠিক আছে। তাহলে আমি একটু উত্তরটা দেখে নিয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমরা লিখে নাও। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে প্রশ্ন আমাকে করবে, নির্দ্বিধায় প্রশ্ন করবে। তোমাদের শেখানোর জন্য আমি এসেছি। যদি অসুবিধা কোনো জায়গা হয় সেটা আমার সঙ্গে আলোচনা করতে হবে কিন্তু। তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। এবার আমাদের ৮ নম্বর কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 8 কি রয়েছে? কোশ্চেন নাম্বার 8 এ বলছে 0 থেকে π/2 sin কিউব x dx। 0 থেকে π/2 sin কিউব x dx কিভাবে এটা সমাধান করা যেতে পারে? এটাই এখন প্রশ্ন। তাই তো? কিভাবে সমাধান করা যেতে পারে? আচ্ছা, এটা অনেকভাবেই করা যেতে পারে। সবথেকে সহজ যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে সেইভাবেই করি আমি। সবথেকে সহজ যেটা তোমাদের কাছেও ইজি মনে হবে। দেখো, ২ ভাবে করা যেতে পারে। আমি এখন কোন পথে যাব নিজেই কনফিউজড হয়ে গেছি। দেখো, আমরা জানি sin 3 থিটা, sin 3 থিটা এটা মানে হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা লেখা যায়। লেখা যায় তো? 4 sin কিউব থিটা যদি এইদিকে নিয়ে আসি, 4 sin কিউব থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা লেখা যায় তো? তাহলে এটাকে কিন্তু এইভাবে পরিবর্তন করে তুমি দিতে পারো। তারপর অ্যান্সার বসিয়ে দিলে ১ লাইনে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমার এই জায়গায় একটা 4 দরকার। তাই আমি সামনে একটা 1/4 লিখলাম আর এই জায়গায় একটা 4 লিখলাম। 4 sin কিউব থিটা, থিটা নয় সরি, এখানে রয়েছে x। 4 sin কিউব x dx। তাহলে এবার আমি চেঞ্জ করে দেব কি? চেঞ্জ করে দেব sin কিউব x কে। প্রশ্ন হতে পারে স্যার sin কিউব x কে আমরা কেন চেঞ্জ করব? কারণ sin এবং cos এর মাথায় ১ এর বেশি থাকলে তবে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। ওটাকে চেঞ্জ করে নিতে হবে। সেইজন্য এটাকে চেঞ্জ করে আমরা লিখছি কি 3 sin x মাইনাস sin 3x, আর সাইডে রইল শুধুমাত্র dx। এখন এটার ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ জিনিস। ইন্টিগ্রেশন করে দিই। 1/4 পড়ে রয়েছে 3, আগের থেকেই ছিল। sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos x হয়। আর এখানেও সেম ভাবে মাইনাস cos x হয়। মাইনাসে, মাইনাসে প্লাস হলো cos 3x, আর 3x এর ডেরিভেটিভ 3 নিচে বসিয়ে দিলাম আমরা। ওকে? আর আমাদের এটা রয়েছে কত? 0 থেকে π। পরিষ্কার? এবার ১ম আপার লিমিট বসাবে, মাইনাস লোয়ার লিমিট বসাবে। তাহলে আপার লিমিট যদি আমাদের বসাতে হয়, এই জায়গায় রইল আমাদের কত? -3, আর এখানে রইল cos পাই। প্লাস cos 3 পাই বাই নিচে রয়েছে 3। মাইনাস 0 যদি বসাই, মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 3 cos 0, যদি এই জায়গায় বসাই আমরা 0, তাহলে সেটা হচ্ছে মাইনাস cos 0/3। আপার লিমিট, লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এবার জাস্ট এটা শুধুমাত্র হিসাবের পর্বটা বাকি রয়েছে। তাহলে এক, এক করে আমরা দেখব। 1/4 আগের থেকে পড়ে রইল। cos π এর মান -1, মাইনাসে, মাইনাসে এটা +1 হয়ে গেল। শুধুমাত্র 3 পড়ে রইল। cos 3 π রয়েছে, এটাকে একটু বিচার করি। এই যে একটা পাই, দুটো পাই, তিনটে পাই। এই জায়গায় রয়েছে। তাহলে cos 3 π এর মানও কিন্তু হয় -1। তাহলে এখানে হলো -1/3। সেম ভাবে cos 0 এর মান ১, তাহলে এখানে হলো ৩। আর cos 0 এর মান সেটাও কিন্তু ১, তাহলে এখানে রইল -1/3। পরিষ্কার? তাহলে এটাকে শুধুমাত্র যোগ বিয়োগ করতে হবে। ৩ আর ৩ ৬, মাইনাস এখানে ২ খানা রয়েছে। তাহলে আমি এই সাইডে করি বাকিটুকু হিসাব। এই জায়গা মুছে দিলাম। এটা তো তোমাদের অনেক আগেই লেখা হয়ে গেছে। দেখো, এই জায়গায় হিসাবটা এখন আমরা করছি। এই যে, এই জায়গায় হয়ে যাবে। তাহলে আমাদের ১ম সামনে রয়েছে 1/4, সেটা আমরা লিখলাম। ৩ আর ৩ যোগ করলে ৬ হয়। মাইনাস 1/3, 1/3 ২ খানা রয়েছে, তাই 2/3 রইল এই যে। তাহলে এখানে আমি লিখতে পারি 1/4, ৩ ৬ 18 মাইনাস 2/3। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? 1/4, 18 থেকে 2 চলে গেলে থাকে এখানে 16/3।
4 দিয়ে 16 কে কাটলে হয় 4, তাহলে অ্যান্সার হলো 4/3। ক্লিয়ার? তাহলে আমি একটু উত্তর মিলিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা এটা লিখে নেবে এবং যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও করে নেবে। ৮ এর ১ দাগ, ৮ এর ১ দাগে ওরা উত্তর দিয়েছে কত? 2/3, কিন্তু আমাদের 4/3 হয়েছে। কেন 4/3 হয়েছে? ৮ এর ১ দাগে ওরা উত্তর দিয়েছে 2/3। ও হো, 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 হো! এই দেখো এই জায়গায় মিস্টেক করে ফেলেছি না? এটা লিমিট কত ছিল? লিমিট তো ছিল π/2 আর আমরা কি করে ফেলেছি? লিমিট তো ছিল π/2 আর আমি লিখে ফেলেছি। π/2 হতো তো। আচ্ছা, তাহলে আমি একটু সব জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। তোমরা একটু দেখে নেবে π/2। এই জায়গা থেকে সব মুছে দিই। মুছে দিয়ে আমি নতুন করে লিখছি। নইলে সব যদি কাটাকাটি করতে যাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই জায়গায় আমি সব মুছে দিলাম। π/2 এর জায়গায় আমি লিখে ফেলেছি। কেউ তো বললেও না। সবকটা পাজি। দেখো এই যে রইলো আমাদের, এবার আপার লিমিট বসাতে হবে। এই জায়গায় π/2 ছিল কিন্তু, তাই না? তাহলে আপার লিমিট যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, -3 cos π/2 হলো। আর এখানে cos 3π/2 বাই নিচে রইলো 3। মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হবে। লোয়ার লিমিট যদি বসাই, মাইনাস এখানে অলরেডি ছিল। মাইনাসে, মাইনাসে +3 cos 0 হলো। মাইনাস এখানে রইলো cos 0/, ওকে? তাহলে এবার এই হিসাবটা আমাদের করতে হবে। cos π/2 এর ভ্যালু হচ্ছে 0। cos 3π/2 এর ভ্যালু কি হয় আমরা একটু দেখি। 3π/2 মানে একটা π/2, দুটো π/2, তিনটে π/2। এই জায়গাটিতে cos এর ভ্যালু কত হয়? যেহেতু ৩ রয়েছে তাহলে এটা হয়ে যাবে sin, আর এখানে রইল শুধুমাত্র π/2, ওকে? তাহলে 3π/2 যদি আমরা লিখি, এর সঙ্গে মনে করো 0 রয়েছে। তাহলে আমরা বলতে পারি, সহজ জিনিস তো দেখো। 3π/2 এর সঙ্গে একটা 0 তুমি ইমাজিন করো। ইমাজিন করো, ঠিক আছে? তাহলে ৩ টে π/2 রয়েছে। ৩ বিজোড় সংখ্যার জন্য এটা সাইন হলো। আর এই জায়গায় 0 আছে জন্য 0 বসিয়ে দিলাম। sin 0 এর মানও কিন্তু 0 হয়। তার মানে cos 3π/2 এর মান সেটাও কিন্তু 0 হবে। তাহলে এটাও 0 হলো, এটাও 0 হলো। cos 0 এর মান হয় ১। তাহলে এইবার এইটুকু আমরা এই সাইডে শুধুমাত্র হিসাব করব। কি পড়ে রয়েছে? সামনে রয়েছে 1/4, এইটা 0, এইটা 0, তাহলে 0 + 0। cos 0 এর মান ১, তাহলে এই জায়গা পড়ে রইল শুধুমাত্র ৩। আর cos 0 এর মানও ১, তাহলে এই জায়গা -1/3। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি 1/4 আর এই জায়গা ৩ তিরিককে ৯ - ১ থাকে। ৯ - ১/3, তাহলে পড়ে রইল 1/4, এই জায়গা ৮/3। ৪ দিয়ে ৮ কে কাটলে হয় ২, তাহলে অ্যান্সার হলো ২/3। এটাই উত্তর ছিল। ক্লিয়ার? আমি এই জায়গায় লিমিটটা ভুল লিখে ফেলেছিলাম জন্য কিন্তু অ্যান্সারটা মিলেছিল না। এবার পরিষ্কার সবার কাছে? যদি কোনো জায়গায় কনফিউজ থাকে একবার ব্যাকে যাও, গিয়ে আবার দেখো। তারপরে যদি তোমাদের কনফিউশন না মেটে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ওই জায়গায় কমেন্টে জানাতে হবে। এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। পরবর্তী প্রশ্ন এই যে কি রয়েছে? 0 থেকে π/2 cos x cos 3x, এই অঙ্কটা আমি করিয়েছি। সুতরাং একটা অঙ্ক হোমওয়ার্ক আমি দিতেই পারি দেখো। এই সেম অঙ্ক আমি একটা করিয়েছি কিনা একটু দেখো তো। একদম শুধু সাইন দেই যে। সেম অঙ্কটা করিয়েছি? যেভাবে করেছি হুবহু সেম ভাবে ওই অঙ্কটা করতে হবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। আমাদের এই যে ৯ নম্বরের ১ দাগের অঙ্কটা দেখছো, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সামনে একটা ২ গুণ করে নেবে শুধুমাত্র। হোমওয়ার্ক করতে হবে ভাই, করার কিছু নেই। ওকে? এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ৯ এর ২ দাগ। কি বলেছে? ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা ডি থিটা। তো tan স্কয়ার থিটা তো কারো ডেরিভেটিভ হয় না। সুতরাং tan স্কয়ার থিটার তো ইন্টিগ্রেশন করা যায় না। tan স্কয়ার থিটা যদি থাকে সেটাকে লিখতে হয় কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। আর sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন তো আমরা জানি। sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হয়? শুধুমাত্র tan থিটা। তাহলে এটা হলো tan থিটা। আর ১ এর পরিবর্তে থিটা লিখতে পারি। লিমিট রয়েছে 0 থেকে π/4। তাহলে এবার কি করতে হবে? প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট যদি এই জায়গায় বসিয়ে দিই, তাহলে tan π/4 পড়ে থাকে। tan π/4 মাইনাস এখানে যদি বসাই π/4। এবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হয়। তাহলে এই জায়গায় রইল কি? শুধুমাত্র tan 0। মাইনাসে, মাইনাসে প্লাস হয়। এই জায়গায় রইল 0। tan π/4 এর মান কত? tan π/4 এর মান ১। আর এই জায়গায় রইল শুধুমাত্র -π/4। tan 0 এর মান 0 আর ওটাও 0। তাহলে এইটুকুই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে? ৯ এর ২ দাগ। আমি উত্তর মেলাতে, মেলাতে তোমরা দেখে নেবে এবং টুকে নেবে অঙ্কটা। ৯ এর এটা কত দাগ? হ্যাঁ, ২ দাগ। ঠিক আছে অঙ্কটা। ওকে?
তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি একবার রিভার্সে যাবে আবার এখানে আসবে। দেখবে সহজ ভাষায় কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ১০ এর যে কোয়েশ্চেনটা এত সহজ কোয়েশ্চেন এই টাইপের অঙ্ক তো আমরা প্রতিস্থাপনে প্রচুর করেছি। করেছি না? কি রয়েছে 0 থেকে 1/2 dx বাই ৪ কে লেখা যায় ২ এর স্কয়ার মাইনাস x স্কয়ার। ভেবে দেখো তো। ভেবে দেখো তো এরকম ফর্মুলা করিয়েছিলাম। dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার মানে হচ্ছে sin ইনভার্স x বাই a। তাহলে এটাকেও সেম ভাবে আমরা লিখে দিচ্ছি sin ইনভার্স x বাই a মানে নিচে রইল 2 আর এই জায়গায় 0 থেকে 1/2 পড়ে রয়েছে। কমপ্লিট কথাটা? তাহলে এইবার আমরা এই লিমিটগুলো শুধু এখানে বসানোর চেষ্টা করব। তাহলে এই যে রইল sin ইনভার্স x এর জায়গায় 1/2 বসালাম। নিচে আরো একটা 2 ছিল। মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো x এর জায়গায় 0 বসালে সেটা কিন্তু 0 হয়ে যায়। 0/2 মানে 0। তাহলে পড়ে রইল শুধুমাত্র sin ইনভার্স 1/4 আর sin ইনভার্স 0 এর মান হয় 0। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার তো? তাহলে এটাই ছিল ১০ দাগের অঙ্কটা। আমি পরবর্তী অঙ্ক বের করব ততক্ষণ তোমরা লিখে নাও ১০ দাগের অঙ্ক ঠিক আছে। চলে যাব এবার পরবর্তী প্রশ্ন যেটা। আচ্ছা দেখো অনির্দিষ্ট সমাকল বা প্রতিস্থাপনের অঙ্ক যতগুলো করেছি তার উত্তর কিন্তু আলাদা কোনো কিছু হতে পারে। কিন্তু নির্দিষ্ট সমাকলে বইতে যে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে যদি উত্তর ভুল না থাকে সবার উত্তর কিন্তু সেম হতে হবে। নির্দিষ্ট সমাকলে উত্তর কিন্তু কোনো মতেই আলাদা হবে না। যদি বইতে ভুল দিয়ে দেওয়া থাকে সে কথা আলাদা। কিন্তু সবার উত্তর কিন্তু এক্ষেত্রে সেম হবে। ১১ নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে এই কোয়েশ্চেনটা করার চেষ্টা করি আমরা। কি রয়েছে? যে -1 থেকে 0 আর এখানে রয়েছে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স আর এই জায়গায় রয়েছে শুধুমাত্র ডিএক্স। এখন এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে স্যার? সেটাই তো প্রশ্ন। খুব সহজভাবে ভাবো। উপর থেকে আমি একটা -1 কমন নিয়ে নিলাম। এই জায়গায় রইল -1 থেকে 0 -1 কমন নিয়ে নিলে এই জায়গায় -1 মাইনাস এক্স আর নিচে রয়েছে 1 মাইনাস এক্স ডিএক্স। নিচে যেরকম রাশিমালা আছে সেম রাশিমালা আমি উপরে তৈরি করার চেষ্টা করছি। তো আমি দেখলাম এই জায়গায় যদি একটা প্লাস অন হতো খুব মজা হতো আমাদের। তো আমি একটা প্লাস অন জোর করে এই জায়গায় বানিয়ে দেই না কেন? যে 1 মাইনাস এক্স আগের থেকেই অলরেডি -1 ছিল। তুমি আরো একটা এই জায়গায় 1 বসিয়েছো তাহলে তার জন্য আরো একটা -1 বসাতে হবে। কি বললাম কথাটা? আবার ১ম থেকে বলছি, বুঝে দিই। আবার ১ম থেকে বলছি ভালো করে বুঝবে। আমি নিচের মতো রাশিমালা জোর করে লিখলাম। উপরে কিন্তু -1 ছিল। এই একটা আমি বেশি লিখেছি। সেটা ব্যালেন্স করার জন্য আরো একটা -1 দিয়ে দিলাম। আর নিচে রইল 1 x, সাইডে রইল dx। পরিষ্কার? তাহলে এইবার যদি আমরা বোঝার চেষ্টা করি যে এই যে মাইনাসটা রইলো আর এই জায়গায় রইল -1 থেকে 0 এই জায়গায় রয়েছে 1 x আর এখানে রয়েছে 1 x ওটাকে কিন্তু আলাদা করে দিচ্ছি। আলাদা করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? যদি ভাগ করে দিই এইটা দিয়ে এটাকে ভাগ করছি। এখানে রয়েছে -2 -2 এই যে লিখলাম আর নিচে রয়েছে 1 x। ক্লিয়ার? ক্লিয়ার তো সবার কাছে বলো? ক্লিয়ার তো? তাহলে এই যে রইল আমাদের ডিএক্স ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করালাম শুধুমাত্র ভাগ করে দিয়েছি আর কিচ্ছু না। এবার তুমি যদি চাও যে এই মাইনাসটা তুমি ভিতরে ঢুকিয়ে দেবে তাহলেও কোনো অসুবিধা নেই। মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলে এটা আগে চলে আসবে, এটা পরে চলে যাবে। তাহলে তোমাদের মাইনাসের ঝামেলা আর থাকবে না। সেটাই করি। তাহলে -1 থেকে 0 এইটাকে আগে লিখছি 2/1 x dx আর এটা পরে চলে গেলে -1 থেকে 0 আর এই জায়গায় রইল কি 1 x/1 x এখানে রইল শুধুমাত্র dx। ক্লিয়ার হলো কিনা দেখো? আমি ভেঙে দিয়েছি। দুটোকে আলাদা, আলাদা ইন্টিগ্রেশন এ লিখেছি। পরিষ্কার তো? তাহলে এবার এইটা আর এইটা কেটে যায় খুব সুন্দরভাবে। তাহলে এই জায়গায় পড়ে রয়েছে কি? পড়ে রয়েছে ইন্টিগ্রেশন -1 থেকে 0 2 কে বাইরে বের করে দিলাম। এই জায়গায় dx বাই 1 x। আবার এই জায়গা -1 থেকে 0 আর এই জায়গা শুধুমাত্র dx। এইবার দেখো এই অঙ্কের সমাধান কি করে করব? এই যে নিচে যে সংখ্যাটা রয়েছে এর যদি ডেরিভেটিভ করি 1 এর ডেরিভেটিভ হয় 0 আর -x এর ডেরিভেটিভ হবে কত? -1 তাহলে উপরে আমার একটা -1 দরকার ছিল। তাহলে এই জায়গায় আমি একটা -1 বসিয়ে দিচ্ছি। এই যে -1 বসিয়ে দিলাম। ওটাকে ব্যালেন্স করার জন্য এই জায়গায় আরেকটা -1 আমি দিয়ে দিলাম। মানে জাস্ট মাইনাস দিয়ে দিয়েছি আর কিছু না। তাহলে বাইরে রয়েছে আমাদের -2 আর এটা যেহেতু রয়েছে নিচের ডেরিভেটিভ উপরে তাহলে লগ অফ নিচের সংখ্যা লিখলাম
আর তার লিমিট বসিয়ে দিলাম আমরা -1 থেকে 0। এই মাইনাসটা এই যে লিখেছি, dx এর ইন্টিগ্রেশন হয় x, এরও লিমিট -1 থেকে 0। তাহলে এই যে সামনে রয়েছে -2, x এর জায়গায় 0 বসালে log 1 থাকে, তাই এই যে লিখলাম log 1 মাইনাস x এর জায়গায় -1 বসালে এটা হয়ে যায় +1, তার মানে 2 হয়। তাহলে এখানে পড়ে রইল log 2। আর দ্বিতীয়টার ক্ষেত্রে x এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে 0 থাকে, মাইনাস x এর জায়গায় যদি -1 বসিয়ে দিই সেটা হয়ে যায় +1। তাহলে এই যে হলো আমাদের টোটাল ভ্যালু যতগুলো রয়েছে সেটা। তাহলে আমার পড়ে রইলো -2, log 1 এর মান 0 মারা গেল। আর এই জায়গায় রইলো log 2। তাহলে এই মাইনাস এইটুকু তো 0 হয়ে গেল, মানে এ বাদ। এই জায়গায় রয়েছে -log 2, এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখানে পড়ে রইলো log 2। আর এই জায়গায় রইলো আমাদের -1। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমি অ্যান্সারটা মিলিয়ে দেখব, ততক্ষণ পর্যন্ত তোমরা দেখে নেবে অঙ্কটা। প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। একদম সঠিক আছে। শুধুমাত্র এই ২ যদি মাথায় নিয়ে যাই তাহলে সেটা হয়ে যায় log 4। উত্তরে log 4 দিয়ে দেওয়া আছে, একই কথা। এই জায়গাও রাখা যায়, এই জায়গাও log 4 লেখাও একই কথা। ওকে? তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। আজকের যে সেশনটা করছো এই সেশনে কি কিন্তু তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে? এবং যে সমস্ত ছাত্রছাত্রী YouTube থেকে ক্লাসটা দেখছো তাদের জন্য ঘোষণা করতে চাই একটা কথা। আগামী ৫ দিন কিন্তু আমাদের যে ব্যাচ প্রাইস রয়েছে সেই ব্যাচ প্রাইসটা কম থাকবে। যদি কারো আমাদের ব্যাচের মধ্যে এনরোল হতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ব্যাচের মধ্যে এনরোল হয়ে যেও কিন্তু। ওকে? ৩১শে ডিসেম্বর পর্যন্তই কিন্তু অফারটা থাকবে। আমি আগের থেকে সেটা বলে রাখছি তোমাদের কাছে। আমাদের যে বড়দিন রয়েছে এবং আমাদের যে ইংরাজি নববর্ষ রয়েছে তার উপলক্ষে তোমাদের জন্য কিন্তু অফারটা থাকছে। ব্যাচ প্রাইস কিছুটা কম থাকবে। যাদের প্রয়োজন আছে তারা কিন্তু ব্যাচটা পারচেজ করে নেবে এবং আমাদের সঙ্গে যদি প্রিপারেশন নিতে ইচ্ছা হয় এগিয়ে যাবে আমাদের সামনে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা একটু দেখে নেব এবার। ১২ দাগ। এই যে অঙ্ক রয়েছে, যদি কোনো সময় দেখো নিচের লিমিট আর উপরের লিমিট সমান আছে, কিন্তু সেটা অপোজিট ক্যারেক্টারে আছে। অর্থাৎ নিচে রয়েছে -1 আর উপরে রয়েছে +1। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র সিম্পল একটা লজিকে অঙ্কটা করে দিতে পারি। কোনো জটিলতা ব্যাপার হবে না। নিচের লিমিট আর উপরের লিমিট সমান থাকলে তুমি ফাংশনটাকে চেক করবে ওয়াট ফাংশন নাকি ইভেন ফাংশন। এখন প্রশ্ন হতে পারে, স্যার ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন কি জিনিস? ওয়াট ফাংশন হলো এমন একটা ফাংশন যদি f অফ -x -f অফ x হয়। আর ইভেন ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা f অফ -x যদি f অফ x হয়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এ কি লিখলেন? -x দিয়ে দিয়েও আমাদের মাথা-টাথা গুলে গেছে। গুলানোর জন্য তো তোমাদের মাথা থাকবে। কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য তো আমি আছি। কি রয়েছে জিনিসটা ভালো করে বাজো। যদি কোন জায়গায় f অফ x রয়েছে x কিউব, এখান থেকে আমরা f অফ -x বের করছি। f অফ -x বলা যাবে -x তার হোল কিউব। তাহলে এই জায়গা থেকে তো বলাই যায় -x কিউব বলা যায় না? এই যে x কিউব মানে কি ছিল? f অফ x। তাহলে এই জায়গায় বলতে পারি -f অফ x। ভালো করে বোঝো তো। আমি কি করলাম? f অফ x x কিউব ধরে নিয়েছি। সেখান থেকে f অফ -x আমরা বের করার চেষ্টা করছি। f অফ -x মানে x এর জায়গায় মাইনাস বসিয়েছি। তাহলে এখানেও -x তার হোল কিউব লিখলাম। সেটাকে -x কিউব লেখা যায়। তাহলে x কিউব মানে তো f অফ x। তাই আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে পেলাম কি? x এর জায়গায় -x বসিয়েছি, সেই মাইনাস বাইরে বেরিয়ে গেছে। এইরকম ক্যারেক্টার হলে এইগুলোকে বলা হবে ওয়াট ফাংশন। তার মানে x কিউবটা হলো ওয়াট ফাংশন। আর যদি কোন সময় লিমিট নিচেরটার উপরেরটা সমান আছে কিন্তু অপোজিট সাইনে রয়েছে, সেটা যদি ওয়াট ফাংশন হয়, যদি আমি দেখাতে পারি এইটা হলো ওয়াট ফাংশন, এটা যদি আমি দেখাতে পারি তাহলে ডাইরেক্ট এর ভ্যালু 0 লিখতে পারি। তাহলে ওয়াট ফাংশনের ভ্যালু কিন্তু 0 হবে ডাইরেক্ট। এটা মনে রাখবে। আর যদি সেটা ইভেন ফাংশন হতো, ইভেন ফাংশন হলে পরে নিচের লিমিটটা কিচ্ছু থাকবে না। নিচের লিমিট কিছু থাকবে না। শুধুমাত্র 0 থেকে আপার লিমিটটা লিখতে হবে আর যে ফাংশনটা রয়েছে সেটা লিখতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু নতুন কিছু কথা শিখলাম। কি কথা শিখলাম? ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন। ওয়াট ফাংশন কোন জিনিস? যদি কোন সময় মাইনাস দিলে সেই মাইনাসটাও বাইরে বের করে দেয় সেটা হলো ওয়াট ফাংশন। ওয়াট ফাংশন হলে তার ভ্যালু সর্বদা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর যদি কোন সময় মাইনাস দিলে মাইনাসটা হারিয়ে যায় তাহলে সেটা হলো ইভেন ফাংশন। প্রশ্ন হতে পারে, স্যার ইভেন ফাংশনের একটা উদাহরণ দিন। খুব সহজ ভাই। f অফ x x স্কয়ার লিখলাম। ভাবো তো f অফ -x যদি আমরা বসাই, x এর জায়গায় -x বসালাম তার স্কয়ার, ও মাইনাস তো এমনিই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হয়ে গেল? মাইনাস থাকছে কি?
তাহলে সেটা হয়ে গেল ইভেন ফাংশন। ইভেন ফাংশনের আরো উদাহরণ কি হতে পারে? cos x, cos এর মধ্যে মাইনাস দিলে মাইনাস cos খেয়ে ফেলে ভ্যানিশ হয়ে যায়, ওটাও ইভেন ফাংশন। mod x, mod এর মধ্যে মাইনাস দিলে মাইনাস হাওয়া হয়ে যায়, ওটাও ইভেন ফাংশন। ক্লিয়ার কথাটা? তাহলে ওয়ার্ড হলে তার ভ্যালু সরাসরি 0 লিখতে পারবো আমরা। আর ইভেন হলে তার ভ্যালু কিন্তু আমরা কখনোই সরাসরি 0 লিখতে পারবো না, তখন এটা লিখতে হবে। সামনে আমাদের যে নির্দিষ্ট সমাকলের ২ নম্বর চ্যাপ্টারটা আছে, সেখানে এই ওয়ার্ড ইভেন নিয়ে অনেক কিছু আলোচনা আছে। সুতরাং আপাতত আমি এই অঙ্কটা করার চেষ্টা করছি। যারা এখনো নোট লিখতে পারোনি, তারা একবার পিছনে যাবে, ভিডিওটা পজ করবে এবং নোটটা লিখে নেবে। ওকে? তাহলে আমি চলে যাব আমাদের যে অঙ্কটা রয়েছে শুধুমাত্র ওয়ার্ড আর ইভেন চেক করার জন্য। এই যে এফ অফ এক্স, এটা মানে হচ্ছে এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে। তাহলে আমি এখানে এফ অফ মাইনাস এক্স বসাচ্ছি, তার মানে কি এক্স এর জায়গায় মাইনাস বসিয়ে দিব। তাহলে এই যে রইল মাইনাস এক্স তার কিউব, আর এই জায়গায় মাইনাস এক্স তার স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয়। তাহলে মাইনাস এক্স তার কিউব করলে মাইনাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমি বলতে পারি এটাকে মাইনাস এফ অফ এক্স। একদম সহজ। তাহলে যদি মাইনাস বসাই আমি আর মাইনাসটা যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে সেই ফাংশনকে কি বলা হয়? ওয়াট ফাংশন, তাই তো? আর ওয়াট ফাংশন হলে আমি কি বলেছিলাম? তাহলে আগে লিখে নিই, f of x is a what function, f of x is a what function, ক্লিয়ার? আর what function হলে আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখব। কি অ্যান্সার লিখব? অতএব -1 থেকে 1 x কিউব dx বাই x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কোনো কিচ্ছু হিসাব করার তোমার দরকার নেই। এই লজিকটা তখনই তুমি ইউজ করতে পারবে যখন নিচের লিমিট আর উপরের লিমিট সমান আছে কিন্তু তারা অপোজিট সাইনে রয়েছে। তখনই কিন্তু শুধুমাত্র এই লজিকটা ইউজ করা যাবে। নোট করবে কথাটা। ক্লিয়ার? তাহলে আমাদের ১২ দাগের অ্যান্সার যেটা রয়েছে আশা করি 0ই দিয়ে দিয়েছে। দেখে নেব এবং তোমরা ততক্ষণ পর্যন্ত টুকে নেবে। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নও করে নেবে। ঠিক আছে? ওকে? চলে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার ১৩। কোয়েশ্চেন নাম্বার ১৩ তে কি বলেছে? একদম সহজ একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, একদম সহজ। দেখো তো কি রয়েছে? 0 থেকে 1, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x আর এই জায়গায় রইল dx। a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? তোমাদের তো শিখিয়েছিলাম। তাহলে এই জায়গাও সেম ক্যারেক্টার হবে, শুধুমাত্র লিমিট বসাতে হবে। তাহলে সেম ভাবে এই অঙ্কটা করার চেষ্টা করছি, দেখো। এই যে রইল আমাদের 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, তারপর লগ অফ নিচে যে সংখ্যাটা থাকে সেটা বসাতে হয়। তারপর মাথার সংখ্যার ডেরিভেটিভ করে সেটার সামনে বসাতে হবে। ২ এর ডেরিভেটিভ করলে হয় 0, -3x এর ডেরিভেটিভ করলে হয় -3। তাহলে পড়ে রইল আমাদের এই যে 0 থেকে 1। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার তো? যদি কোনো সময় a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন দেয় তাহলে প্রথম তুমি লিখবে প্রশ্ন, তারপর নিচে লিখবে লগ অফ নিচের সংখ্যা, মাথারটার ডেরিভেটিভ যা হবে সেটা সামনে বসিয়ে দেবে। এটাই তো ছিল লজিক। সেই কাজই করেছি তো। এই যে প্রশ্ন লিখেছি, লগ অফ নিচের সংখ্যাটা লিখেছি, মাথারটার ডেরিভেটিভ সামনে বসিয়েছি, আর লিমিট রয়েছে জন্য লিমিটটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে বসে, বসে হিসাব করতে হবে আর কি করতে হবে? এত সিম্পল জিনিসগুলোকে তোমরা জটিল করে কেন ভাবো? যত জীবনটাকে সহজ ভাববে জীবন কিন্তু তত সহজ হবে। আর যত জটিল ভেবে দেবে জীবন দেখবে তত জটিলের দিকেই চলে যাচ্ছে। ম্যাথমেটিক্সটা হলো একটা ফান, মজা, আর কিচ্ছু না। এটাকে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে, তবেই কিন্তু তোমরা জীবনে এগিয়ে যেতে পারবে। তাহলে এই যে x এর জায়গায় যদি ১ বসিয়ে দিই, x এর জায়গায় ১ বসিয়ে দিলে ২ - ৩ থাকে আর নিচে -3 log 2 থাকে। মাইনাস x এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে 2 টু দি পাওয়ার 2 থাকে। আর এই জায়গায় রইল -3 log 2 থাকে। ক্লিয়ার? তাহলে এখন আমি দেখতে পাচ্ছি ২ জায়গায় -3 log 2 রয়েছে। সেটাকে আমি কমন নিয়ে নিই। তাহলে কমন নিয়ে নিলে কি পড়ে থাকে দেখো। কমন যদি আমি এই জায়গায় নিয়ে নিই, এই যে রইল আমাদের -1/3 log 2 কমন নিয়ে নিলাম। ও ঝামেলা যা রয়েছে ওকে বের করে দাও। তাহলে এই জায়গায় রয়েছে 2 টু দি পাওয়ার -1, এই যে লিখলাম 2 টু দি পাওয়ার -1, আর এই জায়গায় রয়েছে -2 তার স্কয়ার। ক্লিয়ার? তাহলে -3 log 2 রয়েছে এখানে। 2 টু দি পাওয়ার -1 মানে কি? 1/2, আর এখানে রয়েছে -4। তাহলে আমার এই যে -1/3 log 2 রয়েছে। আর এখানে রয়েছে আমাদের লসাগু যদি করি এটাকে, লসাগু করলে ২ লসাগু হবে 1 - 8। 1 - 8 মানে -7, ওই মাইনাস এই মাইনাস কেটে গেল। তাহলে 7 রইল। নিচে রয়েছে 2, আগের থেকে 3 log 2 পড়ে রয়েছে। তাহলে আমি বলতে পারি এটা 7/6 আর নিচে রয়েছে log 2। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার।
ক্লিয়ার? সবাই দেখে নেবে। ততক্ষণ পর্যন্ত আমি উত্তরটা মিলিয়ে নিই। ১৩ দাগ রয়েছে আমাদের এখানে। ১৩ দাগের উত্তর কি দিয়েছে দেখে নিই। ১৩ দাগের উত্তর একদম সঠিক রয়েছে। এটাই কিন্তু অ্যান্সার রয়েছে। ওকে? সবাই করেছো? করেছো তো? তাহলে আমি পরবর্তী প্রশ্নের দিকে কিন্তু এগিয়ে যাব। এগিয়ে যাই পরবর্তী যে প্রশ্নটা রয়েছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন এবার। পরবর্তী প্রশ্ন এই অঙ্কটা আমি করাবো না। এই অঙ্কটা আমি হোমওয়ার্ক দেব। যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলতে হবে। কারণ এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি। কোথায় করিয়েছি যদি দেখাতে বলো? একদম সেম দেখো অঙ্ক আমি করিয়েছি কোথায়? এই যে আমাদের অঙ্কটা দেখো। সেম অঙ্ক করিয়েছি না? ওখানে x আর 2x রয়েছে। আর এখানে সেই অঙ্কটাই কত রয়েছে দেখো তো? সেই অঙ্কটাই এখানে রয়েছে শুধুমাত্র 3x আর 5x। তাহলে সামনে একটা 2 গুণ করে নিতে হবে শুধুমাত্র। আর কিচ্ছু না। সেম। ক্লিয়ার কথাটা? তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। দেখো ১৪ দাগের ২ দাগে যেটা রয়েছে বলছে যদি n not equal to 0 এবং n একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এর ভ্যালুটা কত হবে? 0 থেকে পাই sin স্কয়ার nx এর ভ্যালুটা কত হবে? চেষ্টা করি। দেখো এই জায়গা রয়েছে আমাদের 0 থেকে পাই। খুব ভালো কথা। sin স্কয়ার থিটা রয়েছে। sin স্কয়ার থিটা থাকলে আমি তো আগেই তোমাদের বলেছিলাম sin এবং cos এর মাথায় ১ এর বেশি থাকলে তার ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে কিভাবে এর অ্যান্সারটা করব স্যার? এটাকে আমরা সামনে একটা ২ গুণ করব আর ব্যালেন্স করার জন্য একটা হাফ গুণ করব। তাহলে এই যে আমরা লিখছি 2 sin স্কয়ার nx dx। তো ২ যখন গুণ করেছো ২ কে ব্যালেন্স করে দাও সামনে হাফ দিয়ে। সিম্পল কথা। তাহলে এইবার সামনে রইল এই যে আমাদের হাফ 2 sin স্কয়ার থিটা তাকে ফর্মুলা অনুযায়ী লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা তার মানে 2nx। এবার এটাকে করব আমরা কি শুধুমাত্র ইন্টিগ্রেশন। তাহলে 1/2 রইল। 1 তার ইন্টিগ্রেশন করলে হয় শুধুমাত্র x, cos তার ইন্টিগ্রেশন করলে হয় sin 2nx আর 2nx এর ডেরিভেটিভ হয় 2n। আর লিমিট কত রয়েছে? লিমিট রয়েছে 0 থেকে পাই। এবার কি করব? শুধুমাত্র লিমিট বসিয়ে দেব। আর কোনো কাজ আছে? তাহলে লিমিট যদি আমরা বসাই, এই যে রইল আমাদের 1/2 এই জায়গায় যদি পাই বসিয়ে দিই, মাইনাস এই জায়গায় রইল sin 2n পাই বাই নিচে রইল 2n। মাইনাস এই জায়গায় যদি 0 বসাই, আর এই জায়গায় মাইনাসে, মাইনাসে প্লাস sin 2n 0 মানে শুধুমাত্র 0 বাই নিচে রয়েছে 2n। এবার খেয়াল করবে কি রয়েছে? এই যে 2n পাই রয়েছে sin 2n পাই এর মান কিন্তু 0 হয়। ক্লাস 11 এ ট্রিগোনোমেট্রির একটা সাধারণ ফর্মুলা বলে চ্যাপ্টার ছিল। সাধারণ মান সেখানে তোমরা শিখেছিলে sin 2n পাই এর মান কত হয়? 0 হয়। এই জায়গায় তো 0 রয়েছে আর sin 0 তে এমনিই 0 হয়। তাহলে এইটুকু পুরো উঠে যাবে। শুধু এইটুকু পড়ে রয়েছে। তাহলে অ্যান্সার হলো কি? π/2। ওকে? তাহলে এটা হলো আমাদের ১৪ দাগের ২ নম্বর কোয়েশ্চেন। আমি একটু উত্তর মিলিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই করে নেবে। দ্রুত গতিতে কিন্তু করে নেবে। ১৪ দাগের ২ দাগের কোশ্চেনে কই গেল? ১৪ দাগের ২ দাগের 0 সরি ২ দাগে π/2 একদম সঠিক আছে। ওকে? এবার চলে যাব আমরা ১৫ নম্বর কোশ্চেনে। ১৫ নম্বর কোশ্চেনে কি রয়েছে? log x রয়েছে। খুব ভালো দেখি ১৫ নম্বর কোশ্চেন যেটা রয়েছে আমি বইতে দেখে নিয়েছি। সেটা রয়েছে log x। মনে পড়ে? আংশিক সমাকল যখন আমি তোমাদের পড়াই, আংশিক সমাকলে আমি তোমাদের বলেছিলাম কিছু, কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ log x dx এর ইন্টিগ্রেশন হয় x ইনটু log x মাইনাস 1 ডাইরেক্ট মনে রাখবে। ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়? e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1। আর যদি থাকে আমাদের কি? নাকি ধরো এরকম রয়েছে ইন্টিগ্রেশন অফ x sin x। তাহলে আমি সেটা ফর্মুলা শিখিয়েছিলাম। x বসাবো sin x এর ইন্টিগ্রেশন হয় cos x আর সাইডে শুধুমাত্র sin x বসিয়ে দেবো। একই কেস cos x এর ক্ষেত্রেও লিখতে হবে। তাহলে এই log x এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট তোমাদের মনে রাখতে হবে। নইলে লিয়েট ফর্ম অনুযায়ী যদি এটা করো একটু বড় আকার ধারণ করে নেবে। তাহলে এই যে আমাদের রইল ইন্টিগ্রেশন অফ ১ থেকে ২ log x dx। তোমরা যারা এখনো পর্যন্ত এই আংশিক সমাকল করোনি তারা ক্লাসটা দেখে নেবে। আংশিক সমাকলের ক্লাস অ্যাপ্লিকেশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং তার সলিউশন পেপারও কিন্তু আমি দিয়ে দিয়েছি সেখানে। তাহলে এই log x এর ইন্টিগ্রেশন আচ্ছা ঠিক আছে তোমাদের মনে হচ্ছে স্যার এটা ডাইরেক্ট কি করে লিখবো আমরা না বুঝতে পারছি না। তাহলে আমাদের এটা একটু করে দিন না। তাহলে আমি এটা লিয়েট ফর্মে করে দিচ্ছি। কিন্তু সামনে কোনো জায়গায় যদি পাই সেখানে কিন্তু আমি আর করে দেব না। ডাইরেক্ট এটা লিখব। ক্লিয়ার? আমি তাহলে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা কি করে হয়। দেখে নেবে কি করে হয়। একটু মুছে নিই দাঁড়াও এগুলো। তাহলে এই যে আমি মুছে দিলাম এগুলো। মুছে দিয়ে
এটাকে প্রমাণ করার চেষ্টা করছি। এই যে রইল ১ থেকে ২ log x রয়েছে, তাহলে log x কে 1 into log x লিখলাম আমি আর সাইডে লিখলাম dx। 1 একটা অ্যালজেব্রা আর log x হচ্ছে আমাদের লগ ফাংশন। তাহলে লিয়েট সেই ফর্মুলা মনে আছে? LIATE। লগ কোথায় যাবে? লগ বাইরে যাবে। তাহলে লগকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। ইন্টিগ্রেশন ১ থেকে ২ এই জায়গায় শুধুমাত্র dx রয়েছে। মাইনাস ইন্টিগ্রেশন একটা থার্ড ব্র্যাকেট দেব। বাইরে যেটা লিখেছি তার কি করব? আমরা এখানে ডেরিভেটিভ করব এই যে log x। ওকে? log x। আর এই জায়গা আমাদের রয়েছে কি? ইন্টিগ্রেশন বাইরে যেটা লিখেছে, সরি এখানে যেটা লিখেছি সেটা আবার এখানে রিপিট করব। সাইডে আরো একটা dx দেব। এইবার প্রশ্ন হতে পারে, স্যার আমরা কি এই জায়গার লিমিট বসাবো? এই জায়গায় কোন জায়গার লিমিট বসাবো? একটা প্রশ্ন হতে পারে তোমাদের মনে। এই জায়গা কিন্তু লিমিট বসানো চলবে না। এই যে লিমিটটা আমি বসিয়েছি এই লিমিট এই জায়গা বসানো কিন্তু চলবে না। তাহলে লিমিটটা কোথায় বসাতে হবে? এইটাকে একবারে এরকম থার্ড ব্র্যাকেট দেবে। ১ থেকে ২ এই জায়গা লিখবে। এই ইন্টিগ্রেশনটা যেহেতু টোটালটার উপরে রয়েছে তাই এই জায়গা তুমি লিমিট বসাতে পারো। এই যে কনসেপ্ট গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এই কনসেপ্ট গুলো। ক্লিয়ার? কারণ এই জায়গায় যদি আমি লিমিট বসাই তাহলে এই x এর লিমিট হচ্ছে, এর কিন্তু হচ্ছে না। তাই পুরোটাকে আমি লিমিট বসানোর জন্য ১ থেকে ২ দিয়ে দিলাম। আর এটা যেহেতু সবার সঙ্গে রয়েছে তাই আমি এই জায়গায় বসাতেই পারি। তাহলে এইবার একটু হিসাব করার চেষ্টা করি। এর ইন্টিগ্রেশন করলে x log x হয়। এই যে রইল আমাদের কত? নাকি 0 থেকে সরি ১ থেকে ২। তাহলে এই যে ১ থেকে ২ বসালাম। ১ থেকে ২ বসালাম। মাইনাস। এই জায়গা রয়েছে আবার ১ থেকে ২। এর ইন্টিগ্রেশন করলে হয় x আর log x এর ডেরিভেটিভ করলে হয় 1/x। সাইডে রয়েছে আমাদের dx। এই দুটো কেটে যায়। কেটে যায় তো? তাহলে আমি পরের পেজে এটাকে আবার সমাধান করার চেষ্টা করছি। ওই জায়গায় রয়েছে x log x ১ থেকে ২। তাহলে এই যে আমাদের রয়েছে কি? x log x। এটা রয়েছে কত? ১ থেকে ২। মাইনাস, মাইনাস করে এই জায়গায় কত রয়েছে দেখো? শুধুমাত্র dx। dx এর ইন্টিগ্রেশন করলে হয় x। তাহলে সেটাও রয়েছে কত? ১ থেকে ২। তাহলে মাইনাস x সেটাও রয়েছে ১ থেকে ২। তাহলে ১ থেকে ২ যদি সবার কাছে দিয়ে দিই, x log x রইল মাইনাস x আর সেই জায়গায় রয়েছে আমাদের ১ থেকে ২। আমি সেই জায়গায় সেই অঙ্কটাকে এই যে x কমন নিয়েছিলাম আর log x মাইনাস ১ লিখেছিলাম। দেখেছো? সেই জায়গায় পৌঁছালো না? ১ থেকে ২। তাহলে এত কিছু না করে শুধু যদি ওইটা আমি মনে রাখতে পারতাম, একবারেই অ্যান্সার করে দিতে পারতাম। পারতাম তো? তাহলে আমি ওই জায়গায় পৌঁছানোর জন্য তোমাদের সবকিছু প্রমাণ করে দিলাম। ওকে? খুশি? তাহলে এবার ভ্যালু বসাবো। তাহলে আমি ভ্যালু উপরে বসাই। এই সমস্ত জায়গায় না বসিয়ে এই লাইনেই ভ্যালু বসিয়ে দিই। কারণ বোর্ডে বেশি জায়গা নেই, নইলে আরো একটা পেজ আমার বানাতে হবে। x এর জায়গায় ২ বসালাম। এই যে মাইনাস x এর জায়গায় ১ বসালাম। এই যে। এই মাইনাসটা এই যে দিলাম। x এর জায়গায় ২ বসালাম, মাইনাস x এর জায়গায় ১ বসালাম। তাহলে 2 log 2 এই যে পড়ে রইল। log 1 এর মান হয় কত? 0 আর এখানে রয়েছে 2 মাইনাস 1 মানে মাইনাস 1। তাহলে এই জায়গা পড়ে রইল 2 log 2 মাইনাস 1। আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে গেল। আমি একটু মিলিয়ে নেব। তোমাদের আগের পেজ একবার দিই, দেখে নাও। এই যে আগের পেজ একবার দিলাম। দেখে নাও এই যে। দেখে নিলে ভিডিও পজ করে নেবে যখন আমি দেখাবো। এই যে পরের পেজ দিলাম। বুঝে নাও আমি অ্যান্সারটা মিলিয়ে দিচ্ছি। এটা কত নম্বর প্রশ্ন ছিল? প্রশ্ন নম্বর ১৫ ছিল। ১৫ নম্বর প্রশ্নে 4/E আচ্ছা ঠিক আছে। তোমাদের যেটা উত্তর রয়েছে আমি সেটা মিলিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা নেই। যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত অ্যান্সার মেলানোর দায়িত্ব আমার। অ্যান্সার দেখলাম ওরা দিয়েছে log 4/E। তাহলে 4/E কি করে আসবে স্যার? এটা একটা প্রশ্ন হতে পারে না? ২ পাওয়ারে নিয়ে গেলে এখানে log 4 লেখা যায় আর ১ কে লেখা যায় log E। লেখা যায় তো ১ কে log E? log এ যদি বিয়োগ থাকে সেটাকে ভাগ আকারে লেখা যায়। এইটাই অ্যান্সার দিয়ে দিয়েছে। ওই জায়গায় রেখে দিলেও ফুল মার্ক দেবে তোমাদের। কমপ্লিট কথাটা। তাহলে এগিয়ে যাব পরবর্তী যে প্রশ্নটা রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে ১ থেকে ২ x e টু দি পাওয়ার x। একটু আগেই তো এটা বললাম ডাইরেক্ট ইউজ করব এটাকে। x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1 মনে রেখে দিতে হবে। এটা কিন্তু আর আমি প্রমাণ করব না। যার দরকার সে লিয়েট ফর্ম অনুযায়ী করে নেবে। x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1 আর লিমিট বলে দিয়েছে ১ থেকে ২। ডাইরেক্ট ইন্টিগ্রেশন করেছি। ২ বসালে ই স্কোয়ার, ২ বসালে এখানে ২ মাইনাস 1 মাইনাস ১ যখন বসাবো ই হবে, ১ বসালে ১ মাইনাস 1 মানে 0 হবে। তাহলে ওইটুকু বাদ হয়ে গেল। আর ২ মাইনাস ১ মানে ১ হয়। তাহলে শুধুমাত্র অ্যান্সার হলো
স্কোয়ার। ১৬ নম্বর কোশ্চেন আমরা দেখে নেব অ্যান্সার মিলেছে নাকি। এটুকুই উত্তর কিন্তু। ১৬ নম্বর কোশ্চেন স্কোয়ার একদম সঠিক আছে। ওকে? এবার ১৭ নম্বর প্রশ্ন। ১৭ নম্বর প্রশ্নটাও দেখে নেবে কিভাবে আমি করছি। কোশ্চেন নাম্বার ১৭ তে এগিয়ে যাব আমরা কিন্তু। লিখে নাও। কোশ্চেন নাম্বার ১৭ দেখো। x cos x সেই একই কথা। একই কথা। x cos x যদি থাকে তাহলে x বসালাম, cos x এর ইন্টিগ্রেশন sin x বসালাম। যেটা এখানে থাকবে সেটাই সাইডে বসাতে বলেছিলাম। আর লিমিট কত দিয়েছে? 0 থেকে π/4 এক, এক লাইনে অ্যান্সার করে দেব কিন্তু। এটা লিখব = এটা। একদম এক লাইনে। ইন্টিগ্রেশন এটা, তারপরের লাইনই এটা। এগুলো মনে রাখতে হবে। ওই ২ টো ৩ টে মনে রাখলে কিন্তু তোমাদের সুবিধা হবে। পাই যদি বসিয়ে দিই তাহলে এখানে থেকে পাই, sin পাই আর এখানে রইল cos পাই। মাইনাস 0 যদি বসাই 0 sin 0 আর এখানে রইল মাইনাস cos 0। তাহলে আমাদের কি রয়েছে ঘটনাটা? sin পাই এর মান 0, cos পাই এর মান হয় -1। তাহলে এই যে -1 বসালাম। sin 0 এর মান 0 বাদ আর cos 0 মান হয় -1 এই যে বসালাম। তাহলে অ্যান্সার হচ্ছে কত? -2। এই জায়গার জন্য -1 পেয়েছি আর এই জায়গার জন্য আমরা পেয়েছি -1। তাই জন্য হলো অ্যান্সার -2। ১৭ র এক দাগ আমি একটু দেখে নেব। তোমরা ততক্ষণ লিখে নেবে ১৭ র এক দাগ। কি হলো ঘটনাটা? 0 থেকে π/4 x cos x রয়েছে। x cos x আমরা কি ইন্টিগ্রেশন ভুল লিখলাম? ইন্টিগ্রেশন কি ভুল লিখলাম? x cos x যেটা রয়েছে তার ইন্টিগ্রেশন কি হবে? x cos x কই সেটা অঙ্কটা? x cos x কই সেই ১৭ দাগের অঙ্কটা? ওহো! দেখো আবার সেই আগে একবার এই ভুলটা করেছিলাম। সেই ভুল করেছি। এই জায়গায় কি রয়েছে? π/4 রয়েছে। π/4 বসাতে হবে না? তাহলে এই জায়গায় π/4 হবে তো সব জায়গায়। সেই একই ভুল করলাম। π/4 হবে। π/4 হবে, তাই না? তাহলে π/4 যদি হয়, দেখেছো? কেউ বলেও না। π/4 এই যে পড়ে রইল। sin π/4 মানে 1/√2 cos π/4 এর মান 1/√2 আর এই জায়গায় 0 হয়ে গেল আর এখানে রইল -1। তাহলে এই জায়গা থেকে তুমি কি করতে পারো? এভাবেই অ্যান্সার লিখতে পারো। অথবা যদি 1/√2 টা কমন নিয়ে নাও, এখানে π/4 প্লাস 1 আর এখানে রইল -1। এবার মিলেছে কিনা আমি একটু চেক করে দেখি ১৭ র এক দাগ। ১৭ র এক দাগ। হ্যাঁ, হ্যাঁ, এইবার ঠিক আছে। ওই জায়গায় আমি মিস্টেক করে ফেলেছিলাম তো, না? তাহলে এই হলো আমাদের ১৭ দাগের এক দাগের কোয়েশ্চেনটা। লিখে নাও সবাই। লিখে নিয়েছো? লিখে নিয়েছো? দ্রুত গতিতে লিখে নেবে ১৭ দাগের এক দাগের অঙ্কটা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। আমি যখন বসে থাকবো বুঝবে যে তোমাদের লেখার মতো টাইম কিন্তু আমি দিয়েছি। লেখার মতো টাইম কিন্তু আমি দিয়েছি সেটা তোমাদের মাথায় রাখতে হবে। ১৭ র ২ দাগ। ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা দিয়ে দিয়েছে। তাহলে দেখি এটা আমরা পারি নাকি? ইন্টিগ্রেশন 0 থেকে π/4 আর এখানে sec থিটা রয়েছে, d থিটা রয়েছে। sec থিটার ইন্টিগ্রেশন করলে log অফ sec থিটা প্লাস tan থিটা। আর এখানে রইল আমাদের লিমিট 0 থেকে π/4। তাহলে এই জায়গায় প্রথম π/4 বসাবো। log sec π/4 প্লাস tan π/4 আমাদের হলো মাইনাস 0 বসাবো। তাহলে log sec 0 প্লাস tan 0। ওকে? sec π/4 এর মান কিন্তু √2 আর tan π/4 এর মান 1। মাইনাস tan 0 এর মান 0 আর sec 0 এর মান 1। তাহলে এখানে পড়ে রইল শুধুমাত্র log 1। এবার log 1 এর ভ্যালুটা কত? log 1 এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এইটুকু বাদ হয়ে গেল। তাহলে পড়ে রইল শুধুমাত্র log √2 প্লাস 1। পরিষ্কার? তাহলে এটা ১৭ দাগের ২ দাগ একটু মিলিয়ে দেখি ১৭ দাগের ২ দাগ মিলেছে নাকি? log √2 প্লাস 1 ওই জায়গা মড তো শেষ করিনি। ঠিক আছে মিলেছে কিন্তু। চলে যাব সরাসরি ১৮ নম্বর কোশ্চেন যেটা রয়েছে। ১৮ নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা এবার একটু আমরা দেখব। কোশ্চেন নাম্বার 18 x log x রয়েছে। x log x এর ইন্টিগ্রেশন তো একদম সহজ জিনিস। তাহলে দেখো তো লিয়েট ফর্ম অনুযায়ী LIATE লিয়েট ফর্ম অনুযায়ী যদি এটাকে ভাবি x অ্যালজেব্রা বাইরে চলে গেল আর আমাদের পড়ে রইল এখানে log x। পুরো অঙ্কটা করে নিই ফাইনাল অ্যান্সারে গিয়ে লিমিট বসিয়ে দেবো তাও একই কথা কিন্তু। যদি লিমিট নিয়ে এগোতে অসুবিধা হয় অঙ্কটাকে সলভ করে নেবে তারপরে গিয়ে তোমরা লিমিট বসিয়ে দেবে।
তাহলে অ্যালজেব্রা বাইরে গেল, লগ এক্স ভিতরে পড়ে রইল। সরি ভুল করলাম, লগ বাইরে যাবে তো। তাহলে লগ বাইরে চলে গিয়েছে, অ্যালজেব্রা ভিতরে পড়ে রয়েছে। যেটা বাইরে লিখেছি তার ডেরিভেটিভ করব এই যে লগ এক্স, আর এখানে যেটা লিখেছি সেটাকে আবার রিপিট করব এক্স ডিএক্স, বাইরে আরো একটা ডিএক্স দেবো আমরা। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু, আর এখানে শুধুমাত্র লগ এক্স পড়ে রইল। লগ এক্স এর যদি ডেরিভেটিভ করি সেটা কি হবে, ওয়ান বাই এক্স, পরিষ্কার। আর এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু, সাইডে রইল ডিএক্স। তাহলে এই যে এক্স স্কোয়ার বাই টু রইল, আর এখানে রয়েছে আমাদের লগ এক্স। এইটা কাটলে এখানে শুধুমাত্র কি পড়ে থাকে, এক্স পড়ে থাকে। আর এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু। ওকে, তাহলে এইবার আমরা লিমিট বসাবো। কিভাবে লিমিট বসাতে হয় দেখো, এইভাবে যখন ইন্টিগ্রেশন করবে এরকম লিমিট বাদে এরকম লিখে নেবে। লিখে নেওয়ার পর অতএব 1 থেকে 2 এক্স লগ এক্স ডিএক্স ইজুগাল টু কি করব, মান পেয়েছি এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস 1/4, আর এখানে এক্স স্কোয়ার। লিমিট রয়েছে কত, 1 থেকে 2, এইভাবে লিখে নেবে। ক্লিয়ার? এবার এখান থেকে হিসাব শুরু করে দাও। ধরো এই পেজে তোমার এই জায়গা দিয়ে একটা লাইন লিখবো নাকি পরের পেজে লিখবো? এই জায়গায় ধরবে না, পরের পেজেই লিখি। পেজ একটা ক্রিয়েট করে নিলাম। এই যে লিমিট বসাবো, দেখবে ভালো করে বুঝবে কিন্তু। আপার লিমিট বসাচ্ছি 2 এর স্কোয়ার মানে 4/2, আর এই জায়গায় আপার লিমিট বসালে 2, আর এই জায়গাও সেম ভাবে যদি আমরা 2 এর স্কোয়ার বসাই, আচ্ছা এই জায়গায় লিখে নিই, পেজ অত আপ ডাউন করলে তোমাদের মাথা ঘুরবে। এই জায়গায় লিখে নিই। এই যে আপার লিমিট যদি বসাই 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার বসালে সেটা কত হয়, 4/2। এই জায়গা পড়ে থাকে শুধুমাত্র লগ 2। আবার এই জায়গা বসালে কত থাকে, 2 এর স্কোয়ার 4/4 মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে 1/2 লগ অন। তাহলে এই জায়গায় বসলো 1/2 লগ অন, আর 1 এই জায়গা বসালে থাকে 1/4, তা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় 1/4। তাহলে এটা রইল শুধুমাত্র 2 লগ 2, এটা কাটাকাটি করলে হয় 1, আর লগ অন মানে 0 মানে বাদ হয়ে গেল, আর এখানে প্লাস রইল 1/4। তাহলে আমাদের রইল 2 লগ 2, আর এটা হলো কত, 4 অক্ষে 4 প্লাস 1, তার মানে -3/4। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমি একটু দেখে নেব এটা কত নম্বর দাগ ছিল, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কি হলো, ওই 18 নম্বর কোশ্চেন লগ 4, হ্যাঁ ঠিক আছে, এই 2 শুধু উপরে উঠিয়ে দিলেই তো লগ 4 হয়ে যাচ্ছে, মিলেছে। কোনো অসুবিধা নেই। ওকে? তাহলে 18 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আর দুটো কোশ্চেন করলেই কিন্তু আজকে সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে সেটা সমাপ্ত ঘোষণা করা যাবে। সুতরাং আর যে দুটো কোশ্চেন রয়েছে, দুটো কোশ্চেন আমি দেখলাম, সেখানেও কিন্তু ইজি জিনিস রয়েছে, খুবই ইজি জিনিস রয়েছে। কি রয়েছে একটু দেখে নেবে। কি রয়েছে, যে 0 থেকে 2 পাই sin mx sin nx dx এর ইন্টিগ্রেশন 0 হবে সেটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এর ইন্টিগ্রেশন 0 হবে সেটা প্রমাণ করতে বলা হয়েছে। খুব সিম্পল ভাবে তোমরা একটা এখানে হাফ আর একটা 2 গুণ করে তোমরা যদি এটাকে ভ্যালু বের করার চেষ্টা করো, করতে পারবে। তাছাড়া এটার আলাদা লজিকও কিন্তু আছে। সেই লজিক অনুযায়ীও যদি তোমরা করো তাহলেও কিন্তু তার অ্যান্সার তোমরা বের করতে পারবে। আমি সেই লজিক একটু বলার চেষ্টা করব কি? দেখো, যদি কোনো সময় দেখো এমন হচ্ছে, আজ একটা কাজ করি। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। আমি বুঝিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যদি তোমাদের অসুবিধা হয় নেক্সট যে ক্লাস রয়েছে সেই ক্লাসে এটা আমি হোমওয়ার্কটা চেক করে দেবো এবং তোমাদের এই অঙ্কটা করেও দেবো। দেখো এই জায়গায় রয়েছে কি, sin mx, আর রয়েছে কি sin nx। এর সামনে একটা 2 গুণ করলাম আর একটা হাফ গুণ করলাম, 0 থেকে 2 পাই রয়েছে। তাহলে এই যে 2 sin a sin b এই ফর্মুলায় যদি ফেলে দিই নিশ্চয়ই তার ইন্টিগ্রেশন করা যাবে। লিমিট বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। এটা একটা লজিক হলো। আরেকটা লজিক কি আছে? যদি কোনো সময় 0 থেকে সামথিং একটা লিমিট থাকে, আর যদি এই জায়গায় কোনো ফাংশন থাকে, এই জায়গায় রয়েছে mx sin nx। তাহলে এই যে x রয়েছে, x এর পরিবর্তে n-x লেখা যায়। এটা আসলে ইন্টিগ্রেশনের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে তার একটা সূত্র। ওইখানে গিয়ে এই ফর্মুলা দিয়ে এই অঙ্ক করা যাবে। কিন্তু এখন এই সূত্র দিয়েই তোমরা অঙ্কটা করো। এটা ইউজ করতে হবে না। ওকে? তাহলে এটা এবং এর পরে যেটা রয়েছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্ক। পরিষ্কার? তাহলে ক্লাসটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি তোমাদের করাচ্ছি।
কোনো জায়গায় অসুবিধা হলে সেটা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং আমি তোমাদের বলেছি যে আমাদের মহামুক্তি ব্যাচ তোমাদের জন্য অফারে থাকছে। আমাদের পয়লা জানুয়ারি উপলক্ষে এবং আমাদের ২৫শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে কিন্তু ব্যাচ প্রাইস কম থাকছে। যারা এখনো ব্যাচে যুক্ত হওনি, ভাবছো যে ব্যাচে যুক্ত হবে, তারা যুক্ত হয়ে যেতে পারো। ওকে? টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।